কমরেড সভাপতি, কমরেড আমার ছোট ছোট ভাই ও বোনেরা, তোমাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমাদের রাজ্যের রাজধানীর বুকে ছাত্রছাত্রীদের প্রাণকেন্দ্র কলেজ স্ট্রিটে তোমরা একটা জায়গায় হয়েছ। সারা ভারতবর্ষের মানুষ আজকে তাকিয়ে আছে ভারতবর্ষটা কোন দিকে যাবে, মানুষ কোন দিকে থাকবে, মানুষ কাদের পক্ষে থাকবে। সারা দেশের গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, মেহনত করা মানুষ একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় আছে। তাদেরকে কে বা কারা সঠিক পথ দেখাবে? আমি মনে করি আজকে তোমরা এখানে যারা উপস্থিত হয়েছ, তোমরাই সারা ভারতবর্ষের পথ দেখাতে পারো। তোমরাই সারা ভারতবর্ষের মানুষকে বামপন্থার সঠিক লাইন দেখাতে পারো। তোমরাই সারা ভারতবর্ষের কৃষক, ক্ষেত মজুরদেরকে বলতে পারো তোমরা ওদের সঙ্গে আছো। কৃষক, ক্ষেত মজুর লড়াই করবে, তোমরা তাদের লড়াইকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে, এই বিশ্বাস আমি রাখি। সেজন্যে তোমরা যারা আজকের এখানে এসেছো, তোমাদেরকে আমার পক্ষ থেকে আরেকবার অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। তোমরা ইতিমধ্যেই জেনেছো এই সময়কালে সন্দেশখালিতে একটা বিরাট বড় বিস্ফোরণ ঘটেছে, বিরাট বড় বিস্ফোরণ ঘটেছে। নরেন্দ্র মোদীও শেষ পর্যন্ত দিল্লি থেকে চলে এসেছে কলকাতায়। নরেন্দ্র মোদী যেখানেই থাকছে সন্দেশখালির গল্প বলার চেষ্টা করছে। আর দিল্লিতে বসে নরেন্দ্র মোদীর আরেক সাথী ইরানি, তিনি বলছেন যে সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা হচ্ছে হিন্দু মহিলাদেরকে মুসলমানরাই রেপ করছে। অর্থাৎ সন্দেশখালিকে ইস্যু করে সারা দেশে আবার সেই হিন্দু মুসলমানের রাজনীতি চুইয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সন্দেশখালির দিকে। তোমরাই পারবে। সন্দেশখালিতে যে আজকের অগ্নিগর্ভ অবস্থা তৈরি হয়েছে, সন্দেশখালির সাধারণ খেটে খাওয়া মা বোনেরা, তাদের যে অত্যাচার করা হয়েছে তাদের উপরে, সেই অত্যাচারে তাদের যখন দেয়ালে পিঠ থেকে গেছে, ওরা যখন ঘুরে দাঁড়াতে পারছে না, নিজের ইজ্জত রক্ষা করতে পারছে না, তার সন্তানদেরকে স্কুলে পাঠাতে পারছে না, কাজ পাচ্ছে না, 100 দিনের কাজ বন্ধ, পঞ্চায়েতে কাজ নেই, তার ছেলের ভবিষ্যৎ কি হবে? দিনের পর দিন স্কুল বন্ধ, গ্রাম বাংলাতে স্কুলে শিক্ষক নেই। এই রকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে সে তার সম্ভ্রম রক্ষা করতে পারছে না। তখন তারা ঠিক করলো আর বিকল্প পথ নেই, তাদেরকে এগিয়ে যেতে হবে। তাই ঐক্যবদ্ধভাবে সমস্ত মানুষ দলমত নির্বিশেষে তারা একটা জায়গায় হয়ে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে, তৃণমূল এবং বিজেপির এক লাইনে চলার বিরুদ্ধে সবাই গর্জে উঠেছে। সন্দেশখালির মানুষ যদি গর্জে উঠতে পারে, সন্দেশখালির খেটে খাওয়া তফসিলি জাতি, উপজাতি, আদিবাসী অংশের মানুষ যদি একজোট হয়ে লড়াই করতে পারে তৃণমূল বিজেপির বিরুদ্ধে, তাহলে আমার ছাত্র সমাজ কেন পারবে না? যুব সমাজ কেন পারবে না? আজকে ছাত্র সমাজকে এই সন্দেশখালির মতন এক একটা ব্লকে, এক একটা এলাকায় অগ্নিগর্ভ হয়ে উঠতে হবে। ছাত্র সমাজই পারে সমাজটাকে পাল্টাতে, ছাত্ররাই পারে সমাজকে নতুন পথ দেখাতে। সেই ছাত্র সমাজের গলা টিপে মারার পরিকল্পনা হচ্ছে দিল্লি থেকে। এইটা আমাদের সকলকেই বুঝতে হবে। আমরা এখানে যারা এসেছি, আজকের আমরা ছাত্র সংগঠনে যারা নাম লিখিয়েছি, তোমাদেরকে এটা বুঝতে হবে দিল্লি থেকে কি কৌশলে রাজনীতিটা করা হচ্ছে। গ্রাম বাংলার দিকে তোমরা তাকিয়ে দেখো, প্রত্যেকটা গ্রামে যে সমস্ত স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধের যে তালিকা, সেই তালিকায় 1, 2, 3, 4 করে নাম লেখা হচ্ছে। গ্রাম বাংলার ছেলে মেয়েদের আর লেখাপড়া হবে না। ওরা এটাই চায়, গ্রাম বাংলার ছেলে মেয়েরা যত নিরক্ষর থাকবে, গ্রাম বাংলা থেকে আর আওয়াজ উঠবে না। গ্রাম বাংলার মা বোনেদের উপরে যদি অত্যাচার করা হয়, ওদের পেটের বাচ্চাটাকে যদি অপুষ্টির জায়গায় এনে দেওয়া যায়,
তাহলে গ্রাম বাংলার মায়েরাও আমার দিকে মুখ খুলবে না। ওরা গ্রাম বাংলায় অপুষ্টির উপরে আঘাত করছে, ওরা গ্রাম বাংলার শিক্ষার উপরে আঘাত করছে। সেই গ্রাম বাংলার শিক্ষাকে তুলে ধরার জন্যে আন্দোলন এখান থেকেই করতে হবে তোমাদের। তোমরাই পারবে, এটা তোমাদের করতে হবে। আমার জীবনের একটা অভিজ্ঞতা তোমাদের বলি। কয়েকদিন আগেই তোমরা দেখেছো আমাকে মিথ্যে মামলা দিয়ে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। বসিরহাট সাব জেল, উত্তর 24 পরগনা জেলার একটা সাব জেল আছে, সেই জেলটার নাম হচ্ছে বসিরহাট। সেই বসিরহাট জেলে আমাকে যখন নিয়ে যাওয়া হলো তখন আমি দেখলাম একটা নতুন ইতিহাস। আমি জেলে না গেলে এই অভিজ্ঞতা আমার হতো না। সেই জেলে 250-র বেশি বন্দি ছিল। সেই 250 বন্দি সকালবেলা সবাই যখন জেল থেকে বেরিয়েছে, জেল চত্বরে যখন তারা হাঁটাহাঁটি করছে, তখন আমি বিস্ময়ের সঙ্গে তাকিয়েছিলাম তাদের দিকে। এই 250 কয়েদির মধ্যে, 250 বন্দির মধ্যে সবচেয়ে বেশি কম বয়সীর বাচ্চারা, 18 থেকে 35 বছর বয়স, এইরকম সন্তানরাই হচ্ছে জেলের মধ্যে। আমি অবাক হয়ে গেলাম, এই বয়সে তাদের কত স্বপ্ন ছিল, তাদের কত কাজ ছিল। গ্রাম বাংলা দাপিয়ে বেড়ায় যারা, ক্লাব সংগঠন করে, কত উন্মাদনা তাদের মনের মধ্যে। তারা আজকে জেলের মধ্যে কেন? এই প্রশ্ন আমাকে তাড়িয়ে বেরিয়েছে। আমি যতদিন জেলের মধ্যে ছিলাম ততদিন ঘুমোতে পারিনি ওই বাচ্চা ছেলেদেরকে দেখে। এরা কেন জেলের মধ্যে আছে, এই প্রশ্ন আমাকে তাড়িয়ে বেরিয়েছে। সেই প্রশ্নের অনুসন্ধান করতে গিয়ে আমি যা বুঝলাম, তৃণমূলের রাজত্বে, তৃণমূলের বিরুদ্ধে কেউ মুখ খুললে সে থাকতে পারবে না জেলের বাইরে। তৃণমূলের নেতাদের বিরুদ্ধে মুখ খুললে কোনো ছাত্র যুবক তারা বাইরে থাকতে পারবে না, তাদেরকে জেলের মধ্যে থাকতে হবে। অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে যারা মুখ খুলেছে তাদের সবাইকে জেলের মধ্যে ঢুকিয়েছে। অপরাধ, একটা গ্রামে বিচার হচ্ছে, সেই বিচারের যা সিদ্ধান্ত তৃণমূলের নেতা দিয়েছে তার বিরোধিতা করেছে ওরা। অপরাধ, গ্রামে একটা মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে ভুল মেসেজ গেছে, তার প্রতিবাদ করেছে একটা ছাত্র, সেই অপরাধে তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। জেলে 80% বেশি কম বয়সী ছেলেমেয়েরা জেল খাটছে। তাদের 60% বেশি পাড়ায় বসে মেটানো যেত, 60% বেশি নিজেরা ইচ্ছা করলেই মেটানো যেত, কিন্তু তারা না মিটিয়ে তাদেরকে জেলে পাঠিয়ে দিয়েছে। উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জি এভাবেই গোটা বাংলার যুব সমাজকে, বিদ্রোহী যুব সমাজকে তারা জেলের মধ্যে আটকে রাখতে চায়। তাই গোটা রাজ্যের যুব সমাজকে গর্জে উঠতে হবে, ছাত্রদেরকে গর্জে উঠতে হবে, তার প্রতিবাদে মুখর হতে হবে আমাদের সব ছাত্রদেরকে। একটা ছাত্র যেন জেলে না থাকে, একটা কম বয়সী যুবক যেন জেলে না থাকে। এই আওয়াজ যদি আমরা তুলতে না পারি তাহলে তারা মিথ্যে মামলা দিয়ে অসংখ্য যুব শক্তিকে তারা জেলের মধ্যে বন্দি রাখতে চায়। আজকে যে যুব সমাজের দায়িত্ব ছিল সমাজ গড়ার, যে ছাত্রদের দায়িত্ব গোটা গ্রাম বাংলায় নতুন নতুন প্রজন্ম যারা আসছে তাদেরকে স্কুলের গণ্ডি পার করিয়ে কলেজ পর্যন্ত নিয়ে যাও, কলেজ গণ্ডি পার করিয়ে তাকে ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে যাও। যাদের স্বপ্ন ছিল লেখাপড়া করার মধ্য দিয়ে দেশটাকে গড়বে, যাদের স্বপ্ন ছিল লেখাপড়ার মধ্য দিয়ে সমাজটাকে গড়বে, সেই শক্তিটাকে তারা জেলের মধ্যে রাখতে চায়। আমাদের ছাত্র, তোমরা যারা এসেছো, তোমাদের আমি এইটুকু বলতে চাই, আজকে তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, একটা সময় এসেছে, দায়িত্ব পালনের সময় এসেছে। আর কয়েকদিন পরেই দিল্লিতে নির্বাচন হবে। এই দিল্লির নির্বাচনে কে বা কারা যাবে, ক্ষমতা কে দখল করবে? যারা দেশটাকে ভাগ করতে চায়, যারা আমাদের সার্বভৌমত্ব ভেঙে দিতে চায়, যারা যুক্তরাষ্ট্র কাঠামো ভেঙে দিতে চায়, যারা আমাদের দেশের সম্পত্তি সব বিক্রি করে কর্পোরেটদের হাতে দিতে চায়, সেই সাম্প্রদায়িক শক্তি বিজেপি সে যাবে ক্ষমতায়, নাকি যারা এই সমাজটাকে পাল্টে নতুন একটা সমাজ গড়ার স্বপ্ন দেখছে, যারা গোটা দুনিয়াটাকে পাল্টে পচা গোলা সমাজ ব্যবস্থা ভেঙে দুর্মুষ করে দিয়ে একটা নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছে, যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে সব ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে সবাই সমানভাবে বাঁচতে পারবে, যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে কৃষক তার জমিতে সোনার ফসল ফলাবে, যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে খেটে খাওয়া গরিব মানুষ 12 মাস কাজ পাবে, যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ছেলেমেয়েরা অন্তত লেখাপড়ার মুখ দেখতে পাবে, সেই সমাজ ব্যবস্থা লড়াইয়ের যারা করছে মানুষ তাদের পক্ষে থাকবে কি না, এই দায়িত্ব তোমাদেরকেই পালন করতে হবে।
এই বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে তোমাদের। সমাজ পরিবর্তনের লড়াইতে যারা আছে, পশ্চিমবঙ্গে যারা লড়াই করছে, মা মাটি মানুষের সরকারের নামে যে তৃণমূল আজকের ক্ষমতায় আছে, প্রতিদিন প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে করে আমার গোটা সমাজটাকে কুরে কুরে খাচ্ছে। আমার আপনার ঘরের ছেলে মেয়েরা আজকের মাথা উঁচু করে বাঁচতে পারছে না। আজকের কর্মসংস্থানের দাবিতে খোলা আকাশের নিচে যখন ক্ষেত মজুর ঘরের ছেলেটা এসে লড়াই করে, তখন গ্রাম বাংলা ভালো থাকতে পারে না, গ্রামের মা বোনেরা ভালো থাকতে পারে না। আজকে তোমাদের এই যে লড়াই, তোমরা যে ফুটপাতে লড়াই করছো, কর্মসংস্থানের জন্য তোমরা যে দাবি করছো, এই দাবির পাশে গ্রামের খেটে খাওয়া একেবারে গতর বিক্রি করা মানুষটারও তোমাদের পক্ষে সায় আছে। এটা তোমরা মনে রাখবে। তোমরা আজকে যারা কলেজ স্ট্রিটে এসেছো, তোমাদের এই আন্দোলনের পাশে কেবলমাত্র তোমরা না, সারা দেশের গরিব খেটে খাওয়া কৃষক, ক্ষেত মজুর, মধ্যবিত্ত পরিবার সব তোমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করছে আর বলছে আমাদের ছেলেমেয়েরাই পারে সমাজটাকে পাল্টে দিতে। ওরা বলছে আমাদের ছেলেমেয়েরা পারে নরেন্দ্র মোদীর মতন একজন সাম্প্রদায়িক শক্তির যে প্রধানমন্ত্রী, তাকেও তারা পরাস্ত করতে পারে। আজকের এভাবেই সারা দেশের মানুষ তোমাদের পক্ষে আছে। আমাদের রাজ্যটা একেবারে তলানিতে চলে গেছে। আমাদের রাজ্যটাকে বাঁচাতে হবে। এ বাঁচানোর দায় আমাদের সকলের। তৃণমূলের কিচ্ছু এসে যায় না, ওদের আত্মসম্মান বোধ বলে কিছু নেই। ওরা শুধু চাই টাকা টাকা টাকা, লুট লুট আর লুট। ওরা আমাদের মানব সম্পদের জন্য ভাবে না, আমাদের ঘরের সন্তানদের জন্য ভাবে না, আমার রাজ্যটা এগিয়ে যাক, এরা ওটা চায় না। তাদের বিরুদ্ধে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকেই ঘুরে দাঁড়াতে হবে। তোমাদের পক্ষেই সেটা সম্ভব, তোমরা পারবে। সেই জন্যই তোরা এত আঘাত হানছে আমাদের উপরে। ছেলে মেয়েরা যাতে লেখাপড়া না শেখে তার জন্য ব্যবস্থা করো। কৃষক যদি ফসলের দাম পায় তাহলে তার ছেলেটা লেখাপড়া শিখবে। ক্ষেত মজুর যদি 12 মাস কাজ পায় তার ছেলে মেয়েটা স্কুলে যাবে। সুতরাং এই দুটো জায়গাতে আঘাত করো। আর ICDSটা যদি ভালোভাবে চলে তাহলে গ্রাম বাংলায় অপুষ্টি সন্তান না আর থাকবে না। গ্রাম বাংলায় যে সন্তান জন্মাবে তারা আর অপুষ্টি থাকবে না, ওজন তাদের বাড়বে। ফলে এই তিনটে জায়গাতে আঘাত করতে হবে, কৃষক, ক্ষেত মজুর এবং মায়েদের উপরে। এই তিনটে জায়গায় যদি আঘাত করতে পারি তাহলে ওরা দুর্বল হবে। অন্যদিকে যুব সমাজ কাজ পাবে না, তারা ডুকরে ডুকরে কাঁদবে, কিন্তু এরা কোনোদিন একটা জায়গায় হতে পারবে না। আঘাত করো এই তিনটে শক্তির উপরে। তাই তো কৃষকের উপরে আক্রমণ করা হয়েছে। কৃষক আজকে ফসলের দাম পায় না, তাই প্রতিদিন কৃষক ফসলের দাম না পেয়ে আজকের আত্মহত্যায় লাইন দিয়েছে। কৃষকের ঘরের সন্তান, সে বিএ পাস করার পর সে আর মাস্টার ডিগ্রি করতে পারে না। সে যখন তার বাবার দিকে তাকিয়ে দেখে তার বাবার যে ফসল হয়েছিল সেই ফসল বিক্রি করতে গিয়ে ঋণের টাকা শোধ করতে পারছে না, তখন সেই ছেলেটা তার বাবার পাশে গিয়ে বলতে পারে না, বাবা আমি MA করতে চাই, আমাকে টাকা দেয়া হোক। সে বলার সাহস পায় না, তাই বাবা মাকে না জানিয়ে সে ভিন দেশে চলে যায়। নিজের গতর বিক্রি করার জন্য সে পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখায়। এই হচ্ছে আমাদের রাজ্য। সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষেত মজুরদেরও একই অবস্থা। ক্ষেত মজুররা যাতে 12 মাস কাজ না পায় তার ব্যবস্থা করতে হবে। 12 মাস কাজ পেলে তার ঘরের সন্তানটা আজকে লেখাপড়া শিখবে। অর্থাৎ 100 দিনের কাজের টাকায় যে আইন আছে সেই আইনে আঘাত করো, সেই আইনে আক্রমণ করো, টাকা কমিয়ে দাও। আজকের সেই আইনের বলেই টাকা কমিয়ে দেওয়া হচ্ছে, 100 দিনের কাজ থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। আর আমাদের রাজ্যে যারা কাজ করেছে তারা 100 দিনের টাকা থেকে বঞ্চিত হচ্ছে। এগুলো তোমাদেরকে উপলব্ধির মধ্যে আনতে হবে। গরিব কৃষক, ক্ষেত মজুর তারা গ্রামে কাজ পাচ্ছে না বলে ছুটে বেড়াচ্ছে। এটা যদি তোমরা ছাত্ররা উপলব্ধির মধ্যে আনতে না পারো তাহলে ওই গরিব কৃষকদের পাশে তোমরা থাকতে পারবে না। ওদের যন্ত্রণার কথা তোমরা বুঝতে পারবে না। ওই ক্ষেত মজুরদের যন্ত্রণার কথা তুমি বুঝতে পারবে না। তার যন্ত্রণার শেয়ার হতে হবে তোমাদের। এই বড় দায়িত্ব তোমাদের। সমাজ পাল্টানোর খাতায় যখন নাম লিখিয়েছ, ক্ষেত মজুরদের জন্য তোমাদেরকে ভাবতে হবে। ক্ষেত মজুর হচ্ছে আমাদের সমাজের সম্পদ, তাদের জন্যই সমাজটা এগিয়েছে। পশ্চিমবঙ্গের এত নাম হলো কি করে? পঞ্চায়েতের এত অগ্রগতি হয় কি করে? হয়েছিল এজন্যই ওই গ্রামের খেটে খাওয়া গরিব কৃষক, ক্ষেত মজুর, তাদের পরামর্শ, তাদের শ্রম, তাদের গতরের জন্য আজকের এত ইলেকট্রিসিটি, এত বিদ্যুৎ, এত উন্নয়ন। সেই লোকগুলোকে আমরা ফেলে দিতে পারি না। তারাই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। গ্রামের গতর যাদের আছে তারাই। সেই গতরওয়ালা মানুষগুলোকে সম্মান দিতে শিখতে হবে আমাদের। তাই যে গতরের উপরে আঘাত এসেছে সন্দেশখালীতে, সেই সন্দেশখালীর মানুষকে রক্ষা করার জন্যে না, সন্দেশখালীর ওই যে বিপ্লব, ওই যে আগুন জ্বলছে সেই আগুনটাকে সারা রাজ্যে ছড়িয়ে দিতে হবে, সারা দেশে
এই খবর যাবে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। সেই দায়িত্ব যদি তোমরা পালন করতে পারো তাহলে আজকের আমাদের পশ্চিমবঙ্গে মা মাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার বিজেপির সঙ্গে যেভাবে সেটিং করে চলার চেষ্টা করছে তা মানুষ তাকে বরদাস্ত করবে না। আজকের সেই দায়িত্ব পালন করার সময় এসেছে আমাদের কাছে। আমি শেষ করব একটি কথা বলে তোমাদের কাছে, তোমরা এখানে যারা আছো সারা ভারতবর্ষের ইতিহাস তোমরা পড়াশুনো করার মধ্য দিয়ে বুঝতে পারছো। আমাদের দেশ যখন বিপদের মধ্যে তখন কর্পোরেটদের টাকা বেড়ে যায়, আমাদের দেশ যখন খুব বিপদের মধ্যে তখন আমাদের দেশের সম্পদ বিক্রি করে নরেন্দ্র মোদীর পকেট ভরে যায়। এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের দেশটাকে জানতে হবে, আমাদের সমাজটাকে বুঝতে হবে। সেই দেশকে জানা এবং বোঝার সবচেয়ে বড় দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, তোমাদের বাইরে এটা হয় না। ওরা চায় না আজকের ক্যাম্পাসে আজকের ছেলেমেয়েরা রাজনীতি করুক, ওরা চায় না কৃষক ঘরের ছেলেমেয়েরা এসে ক্যাম্পাসে রাজনীতি করুক। ওরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস বানানোর নাম করে আজকে নিজেদের মতন করে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে শোষণ করার চেষ্টা করছে। আমরা বলি আমাদের ঘরের ছেলে মেয়ে কেন, গোটা দেশের সন্তানরাই ক্যাম্পাসেই তারা শিখবে, ক্যাম্পাসেই তারা রাজনীতি করবে। রাজনীতি না করলে, পড়াশুনো না করলে সে দেশটাকে ভালো করে চালাবে কি করে? দেশটাকে ভালো করে চালাতে গেলে লেখাপড়া চাই, আর লেখাপড়া শিখতে গিয়ে ক্যাম্পাসের ভিতর থেকেই তাকে রাজনীতিটা শিখতে হবে। ভালো রাজনীতিবিদ হতে গেলে ক্যাম্পাসেই তাকে রাজনীতি করতে হবে। ওরা চায় না এটা হোক, কারণ ওরা চায়, ওরা দেখে যে ক্যাম্পাসে রাজনীতি মানে ওই গ্রাম থেকে একেবারে শহরতলি থেকে উঠে আসছে যে সমস্ত গ্রামের সর্বহারা, আধা সর্বহারা কৃষক, ক্ষেত মজুর, তাদের পরিবারের ছেলেমেয়েরা এই ক্যাম্পাসে লেখাপড়া শিখছে, তারাই রাজনীতি করবে, দেশটাকে তারা চালাবে। তা আমরা মানতে পারি না, তাই তারা এটা চায় না। আমরা বলি যত বেশি লেখাপড়া শিখবে, যত বেশি রাজনীতি বুঝবে, তত বেশি দেশটাকে জানবে। তাই লেখাপড়া শিখেই আমার আপনার ঘরের ছেলেমেয়েরা দায়িত্ব পালন করবে দেশ পরিচালনা করার জন্যে, তবেই তো দেশটা ঠিকঠাক চলবে। দেশটা ঠিকঠাক চালাতে গেলে এটা দরকার। আজকের এই যে সাম্প্রদায়িকতা কে আটকাবে? জাতিভেদ কে আটকাবে? বিভাজন কে আটকাবে? হিন্দু মুসলমান কে আটকাবে? তাহলে শিক্ষিত যুব সমাজ, ছেলে মেয়েরাই, ছাত্ররাই, তারাই বুঝবে, তারাই আটকাতে পারে এটা। সেই জন্য তাদের বড় দায়িত্ব এটা হচ্ছে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দেওয়ার সময় এসেছে তোমাদের কাছে, সেই কাজ তোমাদেরকে করতে হবে। আমি শেষ করব তোমাদেরকে অভিনন্দন জানিয়ে। আমি বলি আমাদের সামনে যে বিপদ, সেই বিপদ থেকে রক্ষা এমনি এমনি পাবে না তোমরা। নরেন্দ্র মোদী, বিজেপি, তৃণমূল আমাদের রাজ্যে যেভাবে চলছে তাতে আটকানো বড় বিপদ। আমরা যদি কেউ ভাবি একজনকে আটকে আরেকজনকে ছাড়বো, পারবো না। দুজনকেই আটকাতে হবে। একটা হচ্ছে গরু আর একটা হচ্ছে ঘাস। আমাদের রাজ্যে ঘাস থাকলে গরু আসবে। আমাদের রাজ্যের ঘাস যেদিন থেকে এসেছে সেদিন থেকে গরু আসা শুরু করেছে। গরু ছিল না আমাদের রাজ্যে, আমাদের রাজ্যে ঘাস যেদিন আসলো সেদিন থেকে গরু আসা শুরু করেছে। তাহলে ঘাস থাকলে গরু থাকবে। ঘাস এবং গরুর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক ভাঙতে হবে। ঘাস একেবারে গোড়া থেকেই তুলে ফেলতে হবে। ঘাস গোড়া থেকে তুলে ফেললে গরু আটকাবে, আর গরুকে আটকাতে গেলে ঘাস এবং গরু এই দুটো শক্তিকে পরাস্ত করার জন্য আমাদেরকেই মাঠে নামতে হবে। সেই কাজ তোমরাই পারবে। তোমাদেরকে অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। তোমরা ফিরে যাও গ্রাম বাংলায়, ফিরে গিয়ে এই কাজ করবে, এই প্রত্যাশা জানিয়ে তোমাদের সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট ঐক্য জিন্দাবাদ। তোমাদের সংগঠনকে অভিনন্দন, লাল সালাম।